একদিন জিয়াওমেই জানালা পরিষ্কার করছিল। হঠাৎ তার মনে হলো যেন তাকে নির্মমভাবে ধর্ষণ করা হচ্ছে। শ্বাসরোধকারী সেই অনুভব তাকে প্রায় শেষ করে দিচ্ছিল। মেয়েটি হতবাক হয়ে গিয়েছিল। এ কেমন বিভ্রম! সে কি স্বপ্ন দেখছে? কিছুক্ষণ পর সে নিজেকে সামলে নিল। দুপুরে রান্নার সময় তার হাতে আসে কিছু ডিম। ডিমগুলো দেখে তার একটু অদ্ভুত লাগলো। কৌতূহলবশত সে একটি ডিম চাপতেই দেখল ভেতরটা পুরো ফাঁকা। আরও কয়েকটা ডিম ভেঙে দেখল সব ডিমই ফাঁকা। ব্যাপারটা তাকে বেশ ভাবিয়ে তুলল। রাতে দাসান বাড়ি ফিরলে জিয়াওমেই এই ফাঁকা ডিমের কথা তাকে বলল। দাসান ব্যাপারটা শুনেই কেমন যেন পাল্টে গেল। মুখটা ফ্যাকাশে হয়ে গেল তার। অফিসের কাজের অজুহাত দিয়ে সে দ্রুত বেরিয়ে গেল। সেদিন থেকে জিয়াওমেই আর কখনো ফাঁকা ডিম দেখেনি। এই শহরটা অদ্ভুত। এখানকার সব পুরুষ পাহাড়ের উপর একটা রহস্যময় ভিক্টরি রূপে কাজ করে। তাদের কাজের ধরন সম্পর্কে কেউ কিচ্ছু জানে না। নারীরা শুধু জানে তাদের স্বামীদের প্রতিদিন স্পোর্টস কারে করে অফিসে যেতে হয়। তারপর তারা বাড়ির কাজ সেরে নিজেদের মতো সময় কাটায়। জীবনটা এখানে যেন এক নিখুঁত ছবি। একদিন শহরে এক নতুন দম্পতি এলো। তাদের স্বাগত জানাতে এক অনুষ্ঠানের আয়োজন করা হলো। মেয়র হলুদ কেশিক ব্যক্তি হাসি মুখে শহরের সবার দিকে তাকাচ্ছিল। হঠাৎ একজন কালো মেয়ে চিৎকার করে উঠল, আমরা এখানে কেন? তার সঙ্গী তাকে টেনে ধরতে চাইলেও সে বিড়বিড় করে বলতে লাগলো, আমাদের চলে যেতে হবে। সবাই হতবাক। মেয়র উঠে দাঁড়ালো। তার মুখে আত্মবিশ্বাসের হাসি। সে বলল, এই শহরে কোনো দুঃখ নেই, কষ্ট নেই। তাহলে কেউ কেন এখান থেকে যেতে চাইবে? তার কথা শুনে সবাই মুগ্ধ। কিন্তু জিয়াওমেই যখন ফিরে তাকালো, দেখল দাসান নেই। সে তাকে খুঁজতে পিছন দিকে গেল আর দেখল সেই কালো মেয়েটি একা একা তখনও বিড়বিড় করছে, আমার কোনো সমস্যা নেই। জিয়াওমেই দিনগুলো কাটছিল এক অদ্ভুত ঘোরের মধ্যে। একদিন সে তার স্বামীকে বিদায় জানালো, কিন্তু সেদিন আর বাড়ির কাজ করল না। মন খারাপ দূর করতে বাসে করে বাইরে ঘুরতে বেরোলো। পথে সে দেখল একটা ধোঁয়া ওঠা বিমান পাহাড়ের চূড়ায় বিধ্বস্ত হয়েছে। জিয়াওমেই ড্রাইভারকে বলল তাকে সেখানে নিয়ে যেতে, কিন্তু ড্রাইভার রাজি হলো না। সে বলল যে সেই এলাকায় যাওয়া তার জন্য নিষিদ্ধ। জিয়াওমেইকে একাই গাড়ি থেকে নামতে হলো। ড্রাইভার ভয়ে ভয়ে সেই ধ্বংসাবশেষের দিকে একবার তাকিয়ে নিল। জিয়াওমেই দ্রুত ছুটল। একটা লাল সতর্ক বার্তা দেখতে পেল না, যেখানে লেখা ছিল সামনে বিপজ্জনক এলাকা। অনেকক্ষণ হাঁটার পর যখন সে সেখানে পৌঁছল, তখন দেখল বিমানটি নেই। সেখানে শুধু একটা রহস্যময় বিল্ডিং, যেখানে পুরুষরা কাজ করে। কিন্তু এত ছোট একটা বিল্ডিংয়ে এতজন পুরুষ কি করে কাজ করে? জিয়াওমেই কৌতূহলী হয়ে বিল্ডিংটার গায়ে হাত রাখল। হঠাৎ একটা লাল আলো ঝলসে উঠল আর জিয়াওমেই জ্ঞান হারালো। কতক্ষণ পর জিয়াওমেই ঘুম থেকে জেগে উঠল। এটা কি স্বপ্ন ছিল? সে নিশ্চিত ছিল না। বেডরুম থেকে বেরিয়ে দেখল দাসান রাতের খাবার তৈরি করছে। জিয়াওমেই তাকে তার অভিজ্ঞতার কথা বলল, কিন্তু দাসান বলল সে পুরো দুপুর ঘুমিয়েছিল। জিয়াওমেই ভাবল হয়তো সত্যি এটা একটা স্বপ্ন ছিল। কিন্তু এরপর আবার অদ্ভুত ঘটনা ঘটল। শরীরচর্চার সময় জিয়াওমেই দেখল আয়নায় তার প্রতিচ্ছবিতে সেই কালো মেয়েটি। তাদের মারাচড়া একই রকম। যখন তারা দুজন কাঁচের উপর হাত রাখল, তখন সবাই থেমে গেল। নারীরা অবাক হয়ে জিয়াওমেইর দিকে তাকালো। জিয়াওমেই যখন আবার আয়নায় তাকালো, দেখল কালো মেয়েটি নেই। সে নাচের ঘর থেকে দৌড়ে কালো মেয়েটির বাড়ির দিকে গেল। সেখানে পৌঁছে দেখল মেয়েটি ইতিমধ্যেই ছাদের উপর দাঁড়িয়ে আছে, হাতে একটি ছোট ছুরি। তার মুখে কোনো অভিব্যক্তি নেই। তারপর সে হঠাৎ নিজের গলা কেটে ফেলল। জিয়াওমেই তাকে বাঁচাতে ছুটে গেল, কিন্তু হঠাৎই দুজন লাল পোশাক পরা দুলোক এসে তাকে তুলে নিয়ে গেল। সে যতই চেষ্টা করুক না কেন, তাদের হাত থেকে বাঁচতে পারল না। রাতে জিয়াওমেই দাসানকে বলল, এখানে সবাই জানে কিছু লুকোচ্ছে, সবকিছুই কেমন যেন অদ্ভুত। সে দাসানকে জিজ্ঞাসা করল তার কাজের কথা, কিন্তু দাসান কিছুতেই বলতে চাইল না। যখন জিয়াওমেই আরও জোর করতে লাগলো, তখন দাসান বলল তার কাজ খুবই গোপনীয়। আর জিয়াওমেই যদি এভাবে সন্দেহ করতে থাকে, তাহলে এই সুন্দর জীবনটা হয়তো তার কারণেই শেষ হয়ে যাবে। এরপর জিয়াওমেইর আবার বিভ্রম হতে লাগলো। মনে হচ্ছিল সে জলে ডুবে যাচ্ছে, নিজেকে মুক্ত করতে পারছে না। পরের দিন জিয়াওমেইর মনে হলো তার এই জীবনটা বাস্তব নয়। সে অদ্ভুতভাবে প্লাস্টিকের মোড়াক দিয়ে নিজের মাথা জড়াতে শুরু করলো। অনেকবার মোড়ানোর পর যখন সত্যিকারের শ্বাসরোধের অনুভব এলো, তখন সে বুঝতে পারল এটা বাস্তব। সে তাড়াতাড়ি মোড়াক খুলতে শুরু করলো। একটা বড় করে শ্বাস নিল। সে প্রায় মারা যাচ্ছিল।
দাশান জিয়াওমেইয়ের জন্য একজন ডাক্তারকে নিয়ে এলো। ডাক্তার বলল হয়তো সে ক্লান্তের কারণে মানসিকভাবে কিছুটা অসুস্থ হয়ে পড়েছে। ডাক্তার তাকে কিছু ওষুধও লিখে দিল, কিন্তু জিয়াওমেই ডাক্তারের আনার রোগীর ফাইলগুলোর দিকে খেয়াল করল। দাশান আর ডাক্তার বাইরে কথা বলার সময় সে সরক্ষণে কালো মেয়েটির ফাইলটা নিয়ে দেখল, কিন্তু ফাইলটা দেখে সে স্তম্ভিত হয়ে গেল। মেয়েটির পুরো ফাইলটা কালো কালি দিয়ে মোছা, যেন এই নামের কোনো মেয়ে কখনো ছিলই না। জিয়াওমেই বুঝতে পারল এখানে সবকিছুই গোলমেলে, এই শহরে সবাই যেন রহস্যময়। কয়েকদিন পর জিয়াওমেই মেয়র, হলুদ কেশিক ব্যক্তি আর কয়েকজন প্রতিবেশীকে বাড়িতে ডিনারের জন্য আমন্ত্রণ জানালো। সবাই সবে খেতে বসবে, জিয়াওমেই হঠাৎ একটা প্রশ্ন ছুড়ে দিল, আপনারা সবাই কোথা থেকে এসেছেন? একটা সহজ প্রশ্ন, কিন্তু সবাই কিছুক্ষণ চুপ হয়ে গেল। একজন বলল সে ফিলাডেলফিয়া থেকে এসেছে। জিয়াওমেই বলল যে এখানকার বেশিরভাগ নারী নাকি ফিলাডেলফিয়া থেকে এসেছে। তারপর সে আবার জিজ্ঞেস করল তারা স্বামী স্ত্রী কিভাবে পরিচিত হয়েছিল। সবাই একই গল্প শোনালো, তারা সবাই এভাবেই পরিচিত হয়েছিল। জিওমের মনে হলো নিশ্চয়ই কেউ তাদের স্মৃতি পরিবর্তন করেছে। সে মেয়রের হলুদ কেশিক ব্যক্তির দিকে তাকিয়ে বলল, নিশ্চয়ই আপনি সবার সাথে কিছু করেছেন। এই কথা শুনেই সবাই অস্বস্তিতে পড়ে গেল। তারা জিওমেইকে অসুস্থ ভেবে তাকে ছেড়ে চলে গেল। সবাই চলে যাওয়ার পর জিওমেই দাশানকে বলল, এখানে খুব বিপদ, তুমি আমাকে এখান থেকে নিয়ে চলো। দাশান তার স্ত্রীকে খুব ভালোবাসত, সে মাথা নেড়ে রাজি হলো। জিওমেই জিনিসপত্র গুছিয়ে গাড়িতে উঠল, কিন্তু দাশান গাড়ি চালাতে রাজি হলো না। দাশান জিওমেইকে নিয়ে যেতে রাজি হলেও যখন গাড়িতে বসল মাথা নিচু করে রইল। সে গাড়ি স্টার্ট করতে পারছিল না। তার চোখে মুখে গভীর কষ্ট আর অসহায়ত্ব ফুটে উঠেছিল। এই সময় দুজন লাল পোশাক পরা লোক তাদের দিকে এগিয়ে এলো। তারা জিওমেইকে টেনে গাড়ি থেকে নামাতে চাইল। দাশান শুধু বারবার দুঃখিত দুঃখিত বলছিল। তার কষ্ট দেখে বোঝা যাচ্ছিল সেও এই পরিস্থিতির শিকার, কিন্তু তার কিছু করার নেই। জিওমেইকে একটা অপারেশন টেবিলে নিয়ে যাওয়া হলো। তারা তাকে ইলেকট্রোকনভালসিভ থেরাপি দিতে চাচ্ছিল, যাতে সে সবকিছু ভুলে যায়। এই সময় এক ঝলকে জিওমের সব স্মৃতি ফিরে এলো। সে মনে করতে পারল এই স্বপ্নের মতো জীবনটা আসলে একটা ভয়ঙ্কর মিথ্যা। বাস্তব জীবনে জিওমেই ছিল একজন নার্স। হাসপাতালের সব কঠিন কাজ তাকেই করতে হতো। আর তার স্বামী দাশান ছিল অলস মানুষ, যে সারাদিন কম্পিউটার নিয়ে গেম খেলত। জিওমেই যখন দিনের পর দিন পরিশ্রম করে বাড়ি ফিরত, দাশান তাকে ভালোবাসার নামে জড়িয়ে ধরতে চাইত, কিন্তু ক্লান্ত জিওমেই চাইত একটু শান্তি, একটু বিশ্রাম। দাশানের ভালোবাসার নামে এই জোর খাটানো জিওমেইর কাছে ছিল শুধু বিরক্তি আর অসহ্য। জিওমেইর এই অসহযোগিতা দাশানকে চিন্তায় ফেলে দিল। সে অনলাইনে ভিক্টোরি নামে একটা সংস্থার সন্ধান পেল, যারা নিখুঁত জীবন গড়ার দাবি করত। নিজের ভালোবাসার মানুষকে ধরে রাখার জন্য দাশান এক ভয়ঙ্কর পথ বেছে নিল। সে জিওমেইকে অজ্ঞান করে বেঁধে ফেলল, তার শরীরে বিভিন্ন যন্ত্রপাতি লাগিয়ে দিল, আর সে নিজেও সেই যন্ত্রপাতির সাহায্যে জিওমেইয়ের সাথে ভার্চুয়াল জগতে প্রবেশ করল। পরের দিন জিওমেই আবার সেই স্বপ্নেল শহরে জেগে উঠল। সে আগের কোনো ঘটনাই মনে করতে পারছিল না। এরপর থেকে তাদের জীবন আবার স্বাভাবিক হয়ে উঠল। পুরুষেরা প্রতিদিন বিলাসবহুল গাড়ি চড়ে কাজে যেত, আর নারীরা বাড়ির কাজ, নাচ, সাঁতার আর অন্যান্য বিনোদনে নিজেদের মগ্ন রাখত। কিন্তু এই সব কিছুই ছিল একটা সাজানো মিথ্যা। একদিন দাশান একটা পুরনো গান গেয়ে উঠল। সে গান শুনে জিওমেই হঠাৎ গভীর চিন্তায় ডুবে গেল, আর তখনই তার সব স্মৃতি ফিরে এলো। সে বুঝতে পারল এই শহরের কোনো নারীই জানত না যে এই সব কিছুই একটা ভার্চুয়াল বাস্তবতা। পুরুষেরা প্রতিদিন কাজ করতে যাওয়ার নামে আসলে বাস্তব জগতে ফিরে যেত। সেখানে তারা নারীদের অচেতন শরীরকে সচল রাখার জন্য প্রয়োজনীয় পুষ্টি আর জীবন রক্ষাকারী সরঞ্জাম সরবরাহ করত। এইসব মনে পড়তেই জিওমের মাথা ফেটে যাওয়ার উপক্রম হলো। দাশান তাকে দেখতে এগিয়ে এলো, কিন্তু জিওমেই ধীরে ধীরে তার দিকে ঘুরল। তার চোখে ছিল ঘৃণা আর অচেনা এক দৃষ্টি। সে দাশানকে জিজ্ঞেস করল, তুমি আমার সাথে কি করেছো? দাশান জিওমেইকে বোঝানোর চেষ্টা করল, এই সব কিছু আমি তোমাকে দিয়েছি। এই জীবন কত মানুষের স্বপ্ন। আমি প্রতিদিন দিনের বেলা এখান থেকে যাই কারণ আমাকে বাস্তব জগতে ফিরে গিয়ে অর্থ উপার্জন করতে হয়, যাতে তোমার এই নিখুঁত জীবনটা এখানে বজায় থাকে। এই কথা বলে দাশান জিওমেইকে জড়িয়ে ধরল। বাস্তব জগতে একজন অলস মানুষ হিসেবে এটাই হয়তো তার একমাত্র উপায় ছিল জিওমেইকে ধরে রাখার। জিওমেই নিজেকে মুক্ত করতে চাইলেও দাশান তাকে আরও শক্ত করে ধরে রাখল। শ্বাসরোধকারী এক আবেশে শেষমেশ জিওমেই তার হাতের কাছে থাকা একটা চায়ের কাপ দিয়ে দাশানের মাথায় সজোরে আঘাত করল। দাশান লুটিয়ে পড়ল। কতক্ষণ পর জিওমেইয়ের প্রতিবেশী সিস্টার শু বেড়াতে এলো। দাশানকে মৃত দেখে জিওমেইকে দ্রুত চলে যেতে বলল। সিস্টার শু জানত এই সব কিছুই মিথ্যা,
কিন্তু তার সন্তান বাস্তব জগতে মারা গিয়েছিল আর এই ভার্চুয়াল জগতে তার সন্তান বেঁচে ছিল। তাই সে নিজেই এই জীবন বেছে নিয়েছিল। সে জিয়ামেইকে বলল, তাড়াতাড়ি চলে যাও। একবার যদি তুমি এখান থেকে উত্তর পশ্চিম দিকে যাও তাহলে বাস্তব জগতেও তুমি উত্তর পশ্চিম দিকে চলে যাবে। জিয়ামেই দৌড়ে গিয়ে একটা গাড়িতে উঠল। এক্সেলারেটরে চাপ দিতেই গাড়িটা পাহাড়ের চূড়ার দিকে ছুটে গেল। তার পিছনে মেয়রের লোকেরা ধাওয়া করতে থাকলো। মেয়র হলুদ কেশিক ব্যক্তি পরিস্থিতি জেনে আদেশ দিল, জিয়ামেইকে জীবিত বা মৃত যেমনই হোক ধরে আনো। অন্যদিকে জিয়ামেই ততক্ষণে পাহাড়ের চূড়ায় পৌঁছে গেছে। এই জায়গাটাই ছিল বাস্তব জগতে ফিরে যাওয়ার একমাত্র গেটওয়ে। পুরুষেরা প্রতিদিন কাজ করতে যাওয়ার নামে এখান দিয়েই বাস্তব জগতে ফিরে যেত। এর আগেও জিয়ামেই একবার এখান থেকে ফিরে গিয়েছিল, কিন্তু দাসান তাকে আবার এখানে ফিরিয়ে এনেছিল। শেষবারের মতো সে দাসানকে স্মরণ করল। পিছনে দেখলো লাল পোশাক পরা দলের লোকেরা কাছাকাছি চলে এসেছে। জিয়ামেই আর দেরি না করে দ্রুত গেটওয়েতে হাত রাখলো। আর এই সিনেমাটি এখানেই শেষ হয়ে যায়। তো বন্ধুরা, আসলে আমরা এখন এমন একটি সময় বাস করছি যেখানে প্রযুক্তির অগ্রগতি অভাবনীয়। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এআই, রোবোটিক্স, ভার্চুয়াল রিয়ালিটি, এই সব কিছু আমাদের দৈনন্দিন জীবনের অবিচ্ছেদ্য অংশ হয়ে উঠছে। আমরা হয়তো এমন একটি পৃথিবীতে বাস করব যেখানে বাস্তব আর কল্পনার মধ্যে পার্থক্য করা কঠিন হয়ে পড়বে। যেমনটা আমরা মুভিতে দেখি, যেখানে মানুষ একটি কৃত্রিম জগতে প্রবেশ করে নিজেদের পছন্দসই জীবনযাপন করছে। আজ এই পর্যন্তই। আপনাদের কি মনে হয় ভবিষ্যতের পৃথিবী কেমন হতে চলেছে? কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।